ভাবুন তো, কলেজের সবথেকে বড় টেকফেস্ট আয়োজনের দায়িত্ব পড়েছে আপনাদের টিমের উপর। অথবা ধরুন, একটা নতুন মোবাইল অ্যাপ বানানোর প্রজেক্ট হাতে এসেছে। শুরুতেই চারিদিকে যেন একটা হট্টগোল। স্পন্সর জোগাড় করা, ইভেন্ট সাজানো, কোডিং, টেস্টিং, কোনটা আগে হবে, কোনটা পরে, কে কোনটা করবে, কিছুই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কাজ শুরু তো হলো, কিন্তু ডেডলাইনের কাছাকাছি এসে মনে হচ্ছে কিছুই গুছিয়ে আনা যাচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো দেখা যায় ডেডলাইন পেরিয়ে গেছে, বাজেটও বেড়ে গেছে, কাজও ঠিকঠাক হয়নি। এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য কিছু দারুণ কৌশল জানা থাকলে কেমন হয় বলুন তো। আজ আমরা এরকমই দুটো খুব শক্তিশালী প্রজেক্ট ম্যানেজমেন্ট কৌশল নিয়ে একটু আলোচনা করব, যেগুলো এই ধরনের জটিল পরিস্থিতি সামলাতে দারুণভাবে সাহায্য হয়। একটা হলো সিপিএম, মানে ক্রিটিক্যাল পাথ মেথড, আর অন্যটা হলো পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। শুধু কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিং নয়, আজকের দিনে জটিল সফটওয়্যার ডেভেলপমেন্ট, রিসার্চ প্রজেক্ট, এমনকি আমাদের এই টেকফেস্ট আয়োজনের মতো কাজেও এগুলো অপরিহার্য, সময় মতো আর বাজেটের মধ্যে কাজ শেষ করার জন্য। ঠিক বলেছেন। আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হবে খুব সহজভাবে বোঝা যে এই মেথডগুলো ঠিক কি, কেন এগুলো ব্যবহার করা হয়, আর বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা অন্য ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের জন্য এগুলো জানা কেন জরুরি। আমরা দেখব কিভাবে প্রজেক্টের হাজারো ছোট ছোট কাজের ভিড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো, যেগুলো দেরি করা চলবে না, সেগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর মনোযোগ দেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো বড় কাজ বা প্রজেক্টকে তো আমরা অনেকগুলো ছোট ছোট অংশে কাজে ভাগ করে নিতে পারি, তাই না? যেমন আমাদের টেক ফেস্টের কথাই যদি ধরি, স্পন্সর খোঁজা, ভেন্যু বুকিং, ইভেন্টের তালিকা বানানো, ওয়েবসাইট তৈরি, প্রচার চালানো, ভলান্টিয়ার নিয়োগ, অনেক কাজ। কিন্তু শুধু কাজের তালিকা বানালেই তো হবে না। কোনটার পর কোনটা হবে বা কোনটার উপর নির্ভরশীল, সেটা বোঝা তো খুব জরুরি। যেমন ধরুন, পোস্টার ডিজাইন না হলে তো প্রিন্ট করা যাবে না, আবার প্রিন্ট না হলে সেগুলো বিতরণ করা যাবে না, ঠিক কি না? একদম ঠিক পয়েন্ট। এখানেই সিপিএম আর পার্টের আসল ভূমিকাটা শুরু হয়। এই দুটো পদ্ধতি প্রজেক্টের কাজগুলোকে, আমরা যেগুলোকে অ্যাক্টিভিটিস বলি, আর তাদের মধ্যেকার সম্পর্কগুলো, ডিপেন্ডেন্সিস, এগুলোকে বিশ্লেষণ করতে সাহায্য করে। তবে এদের দৃষ্টিভঙ্গি আর ব্যবহারের ক্ষেত্রে কিছু মূল পার্থক্য আছে। প্রথমে আসি সিপিএম বা ক্রিটিক্যাল পাথ মেথডের কথায়। এটা মূলত অ্যাক্টিভিটি কেন্দ্রিক, কাজগুলোর ওপর বেশি ফোকাস করে। সিপিএম আমরা সাধারণত তখন ব্যবহার করি যখন প্রতিটি কাজের জন্য মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কত সময় লাগবে। ধরুন, একটা বাড়ি তৈরির প্রজেক্ট, ইট গাঁথতে কতদিন লাগবে বা ছাদ ঢালাই হতে কত সময় লাগবে। এই সময়গুলো অভিজ্ঞতার ভিত্তিতে বেশ নিখুঁতভাবে অনুমান করা যায়। এই ধরনের পরিস্থিতিতে সিপিএম খুব কার্যকর, কারণ এখানে সময়ের অনিশ্চয়তা কম। তাই একে আমরা ডিটারমিনিস্টিক বা নির্ধারিত সময়ের মডেল বলি। ও আচ্ছা, তার যে কাজগুলোর সময়সীমা আমরা আগে থেকে মোটামুটি জানি, সেখানে সিপিএম ব্যবহার করা সুবিধাজনক। যেমন টেকফেস্টের ক্ষেত্রে ধরা যাক, স্টেজ বানাতে ঠিক কতদিন লাগবে বা সাউন্ড সিস্টেম সেট করতে কত ঘন্টা লাগবে, এগুলো হয়তো আমরা আগের অভিজ্ঞতা থেকে জানি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তাহলে সিপিএম কখন ব্যবহার করা হয়? যখন কাজের সময়গুলো মোটামুটি নিশ্চিত থাকে। আর পার্ট, ওটা কখন লাগে? এবার আসি পার্ট বা প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিকের কথায়। এটা একটু অন্যরকম। একে আমরা ইভেন্ট কেন্দ্রিক বলতে পারি, ঘটনা বা মাইলস্টোনের উপর জোর দেয়। পার্ট বিশেষ করে সেই সব প্রজেক্টের জন্য উপযোগী যেখানে কাজের সময় নিয়ে অনেক অনিশ্চয়তা থাকে, যেমন কোনো গবেষণা বা নতুন টেকনোলজি ডেভেলপমেন্টের কাজ। অথবা ধরুন, টেকফেস্টে একজন বিশেষ অতিথিকে আনার চেষ্টা করা হচ্ছে, তিনি আসবেন কিনা বা কবে নিশ্চিত করবেন সেটা আগে থেকে বলা মুশকিল। সফটওয়্যার ডেভেলপমেন্টেও অনেক সময় নতুন ফিচার বানাতে ঠিক কত সময় লাগবে তা শুরুতে বোঝা কঠিন হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই, অনেক কিছু অজানা থাকে। এই অনিশ্চয়তা সামলানোর জন্য পিআরটি প্রতিটি কাজের জন্য ৩ ধরনের সময় অনুমান করতে বলে। ১. আশাবাদী সময় বা অপটিমিস্টিক টাইম। যদি সবকিছু খুব ভালোভাবে এগোয়, তাহলে সবচেয়ে কম কত সময়ে কাজটা শেষ হতে পারে। ২. সর্বাধিক সম্ভাব্য সময় বা মোস্ট লাইকলি টাইম। স্বাভাবিক পরিস্থিতিতে কাজটা শেষ করতে সাধারণত কত সময় লাগে। আর ৩. নিরাশাবাদী সময় বা পেসিমিস্টিক টাইম।
যদি অনেক সমস্যা দেখা দেয়, বাধা আসে, তাহলে সবচেয়ে বেশি কত সময় লাগতে পারে? এই 3টে সময় ব্যবহার করে পিআরটি একটা প্রত্যাশিত সময় মানে এক্সপেক্টেড টাইম টিই গণনা করে। ফর্মুলাটা মনে রাখার জন্য একটা মজার লাইন আছে। আশাবাদী আর নিরাশার মাঝে সম্ভাবনার 4 গুণ খোঁজে 6 ভাগ করলে সঠিক সময় জোটে। অর্থাৎ টিই ইকুয়াল টু a প্লাস 4m প্লাস b বাই 6। দেখতে পাচ্ছেন এখানে m বা সর্বাধিক সম্ভাব্য সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে 4 গুণ। এই টিই ব্যবহার করে প্রজেক্টের মোট সময় গণনা করা হয়। তাই পিইআরটিকে আমরা প্রবাবিলিস্টিক বা সম্ভাব্য সময়ের মডেল বলি। তাহলে পিইআরটি কখন কাজে লাগে? যখন সময়ের অনুমান অনিশ্চিত থাকে। তার মানে মূল পার্থক্যটা হলো সময়ের নিশ্চয়তা আর অনিশ্চয়তা নিয়ে। সিপিএম ধরে নেয় সময়টা জানা, আর PERT অনিশ্চয়তাকে ম্যানেজ করার একটা উপায় বাতলে দেয়। একেবারে, একদম তাই। যদি কাজের সময়সীমা প্রায় নিশ্চিত থাকে আর মূল ফোকাস থাকে শিডিউলিং আর কস্ট কন্ট্রোলের ওপর, তাহলে সিপিএম। আর যদি সময় নিয়ে অনিশ্চয়তা বেশি থাকে, যেমন রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রজেক্টে, যেখানে ঝুঁকি মূল্যায়ন জরুরি, তখন PERT বেশি উপযোগী। যদিও আজকাল অনেক প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এই দুটো পদ্ধতির সুবিধাজনক দিকগুলো মিলিয়েও ব্যবহার করে, মানে একটা হাইব্রিড অ্যাপ্রোচ নেয় আর কি। আচ্ছা, এই যে এতগুলো ছোট ছোট কাজ আর তাদের নির্ভরতার কথা বলা হলো, কে কার আগে কে কার পরে কোনটা একসাথে চলবে, এগুলোকে সহজে গুছিয়ে দেখার বা বোঝার কোনো উপায় আছে? না হলে তো সব গুলিয়ে যাবে। অবশ্যই আছে। এর জন্যই তো আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম ব্যবহার করি। এটা অনেকটা বলতে পারেন একটা ফ্লো চার্টের মতো, একটা ভিজুয়াল টুল যা পুরো প্রজেক্টের কাজের ধারা আর তাদের পারস্পরিক নির্ভরতাকে ছবির মতো করে তুলে ধরে। এই ডায়াগ্রামগুলো মূলত দুটো জিনিস দিয়ে তৈরি হয়: কাজ বা অ্যাক্টিভিটিস আর ঘটনা বা ইভেন্টস, যেগুলোকে আমরা নোডও বলি। সাধারণত 2 ধরনের ডায়াগ্রাম দেখা যায়: অ্যাক্টিভিটি অন অ্যারো AOA আর অ্যাক্টিভিটি অন নোড AON। AOA ডায়াগ্রামে কাজগুলোকে অ্যারো বা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, আর কাজের শুরু বা শেষের বিন্দুগুলোকে ইভেন্ট বলছি আমরা, সার্কেল বা নোড দিয়ে। AON ডায়াগ্রামে আবার কাজগুলোকে নোডের ভেতরেই লেখা হয়, আর অ্যারোগুলো শুধু নির্ভরতা বোঝায়। আজকাল AONটাই বেশি জনপ্রিয়, কারণ এটা আঁকা এবং বোঝা তুলনামূলকভাবে সোজা। আমাদের টেটফেস্টের উদাহরণে যদি ভাবে, তাহলে পোস্টার ডিজাইন কাজ A শেষ হলে পোস্টার প্রিন্ট কাজ B শুরু হবে। আবার স্পন্সর জোগাড় কাজ C আর ভেন্যু বুকিং কাজ D হয়তো একসাথেই চলতে পারে। এই সব সম্পর্কগুলো ডায়াগ্রামে পরিষ্কার ফুটে উঠবে। একদম। ডায়াগ্রাম দেখলে এক নজরে বোঝা যায় কোন কাজগুলো পরপর করতে হবে সিকোয়েন্সিয়াল, কোনগুলো একসাথে করা যাবে প্যারালেল, আর কোনটা শুরু করার আগে কোন কোন কাজ শেষ হওয়া জরুরি। এই প্রসঙ্গে আরেকটা জরুরি জিনিসের কথা বলি, ডামি অ্যাক্টিভিটি। শুনেছেন কি? ডামি অ্যাক্টিভিটি, সেটা আবার কি জিনিস? মানে যার কোনো কাজ নেই? হ্যাঁ, অনেকটা তাই। অনেক সময় ডায়াগ্রামে শুধুমাত্র নির্ভরতা বা লজিক সঠিকভাবে দেখানোর জন্য ডামি অ্যাক্টিভিটি প্রয়োজন হয়, বিশেষ করে AOA নেটওয়ার্কে। এগুলোর কোনো আসল কাজ বা সময় লাগে না, মানে সময় ইজ ইকুয়াল টু 0। এটা শুধু অ্যারো দিয়ে দেখানো হয়, সাধারণত ডটেড লাইনে। ধরুন, কাজ C শুরু হতে পারবে কাজ A এবং কাজ B দুটোই শেষ হওয়ার পর, কিন্তু কাজ D শুরু হতে পারবে শুধু কাজ B শেষ হওয়ার পর। এই সম্পর্কটা পরিষ্কারভাবে দেখানোর জন্য A থেকে C এর দিকে একটা ডামি অ্যারো ব্যবহার করা হতে পারে। এটা নিশ্চিত করে যে নেটওয়ার্কের লজিকটা ঠিক আছে। বাহ, তার মানে নেটওয়ার্ক ডায়াগ্রামগুলো পুরো প্রজেক্টের একটা ম্যাপের মতো। দারুণ তো। কিন্তু এই ম্যাপ থেকে আমরা আমাদের সবচেয়ে জরুরি রাস্তাটা, মানে প্রজেক্ট শেষ করার জন্য যে কাজগুলো একদম দেরি করা চলবে না, সেটা বুঝব কিভাবে? এখানেই কি ক্রিটিক্যাল পাথের ধারণাটা আসছে? এখানে সত্যি ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠছে। ঠিক করেছেন। নেটওয়ার্ক ডায়াগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হল ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা। ক্রিটিক্যাল পাথ হল নেটওয়ার্কের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ পথ। দীর্ঘতম পথ মানে কিন্তু এই নয় যে এখানে সবচেয়ে বেশি সংখ্যক কাজ আছে, বরং এই পথের কাজগুলো শেষ করতে মোট যে সময় লাগবে সেটাই পুরো প্রজেক্ট শেষ করার ন্যূনতম সময়। আরও সহজভাবে বললে, ক্রিটিক্যাল পাথের উপর থাকা কাজগুলোর কোনো একটা যদি একদিনও দেরি হয়, তাহলে পুরো প্রজেক্টটাই অন্তত একদিন দেরি হয়ে যাবে। এগুলো এতটাই সেন্সিটিভ। আমাদের টেকফেস্টের উদাহরণে যদি স্টেজ তৈরি,
তারপর সাউন্ড সিস্টেম চেক, তারপর উদ্বোধনী অনুষ্ঠান, এই সিকোয়েন্সটা ক্রিটিক্যাল পাথে থাকে। তাহলে স্টেজ তৈরিতে দেরি হলে উদ্বোধনী অনুষ্ঠানও পিছিয়ে যাবে। তার মানে এই ক্রিটিক্যাল পাথের কাজগুলোর জন্য কোনো অতিরিক্ত সময় বা ছাড় মানে ফ্লেক্সিবিলিটি নেই। একদমই তাই। প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এই কাজগুলোর কোনো ফ্লোট বা স্ল্যাক থাকে না। ফ্লোট মানে হলো একটা কাজ শেষ করতে যে অতিরিক্ত সময় পাওয়া যায়, যাতে প্রজেক্টের মোট সময়সীমা বেড়ে না যায়। ক্রিটিক্যাল পাথের কাজগুলোর ফ্লোট 0, মানে 0 ফ্লোট। এই ক্রিটিক্যাল পাথ বের করার জন্য আমাদের প্রত্যেকটা কাজের জন্য দুটো গুরুত্বপূর্ণ সময় গণনা করতে হয়। সংক্ষেপে বলি, 1. ইয়ারলিয়েস্ট স্টার্ট টাইম ইএসটি এবং ইয়ারলিয়েস্ট ফিনিশ টাইম ইএফটি, মানে একটা কাজ সবচেয়ে আগে কখন শুরু করা যেতে পারে ইএসটি এবং তার ভিত্তিতে সবচেয়ে আগে কখন শেষ হতে পারে ইএফটি। এটা নেটওয়ার্কের শুরু থেকে গণনা করা হয়, যাকে বলে ফরওয়ার্ড পাস। আর 2. লেটেস্ট স্টার্ট টাইম এলএসটি এবং লেটেস্ট ফিনিশ টাইম এলএফটি, মানে পুরো প্রজেক্টটা দেরি না করে একটা কাজ সবচেয়ে দেরিতে কখন শুরু করা যেতে পারে এলএসটি এবং তার ভিত্তিতে সবচেয়ে দেরিতে কখন শেষ হতে হবে এলএফটি। এটা নেটওয়ার্কের শেষ থেকে উল্টো দিকে গণনা করা হয়, যাকে বলে ব্যাকওয়ার্ড পাস। যে কাজগুলোর জন্য ইএসটি আর এলএসটি সমান এবং ইএফটি আর এলএফটি সমান, সেই কাজগুলোই ক্রিটিক্যাল পাথে থাকে, কারণ এদের শুরু বা শেষ করার সময়ের মধ্যে কোনো গ্যাপ বা ছাড় নেই। তাহলে ক্রিটিক্যাল পাথের কাজগুলো দেরি হলে কি পুরো প্রজেক্ট শেষ হতে দেরি হয়ে যায়? হ্যাঁ, বুঝলাম। তার মানে ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা মানেই হলো প্রজেক্টের মিনিমাম টাইম জানা আর কোন কাজগুলো সবচেয়ে জরুরি, যেগুলোর উপর সারাক্ষণ নজর রাখতে হবে, সেটা পরিষ্কার হয়ে যাওয়া, তাই তো? একেবারে। প্রজেক্ট ম্যানেজারদের জন্য এটাই সবচেয়ে ভাইটাল তথ্য। তারা জানেন কোন কাজগুলো নিয়ে কোনো ঢিলেমি চলবে না। তার মানে তো এটাও দাঁড়াচ্ছে যে সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। মানে কিছু কাজ কি তাহলে একটু দেরিতে শুরু করলেও বা শেষ করলেও চলে, যেগুলোর ফ্লোট 0 নয়? ঠিক তাই, ঠিক ধরেছেন। যে কাজগুলো ক্রিটিক্যাল পাথে নেই, সেগুলোর কিছুটা ছাড় বা ফ্লেক্সিবিলিটি থাকে। এই ছাড়টাই হলো ফ্লোট বা স্ল্যাক। ধরা যাক, টেক ফেস্টের জন্য ওয়েবসাইট আপডেট করার কাজটা ক্রিটিক্যাল পাথে নেই, আর এর টোটাল ফ্লোট আছে ধরা যাক 5 দিন। তার মানে এই কাজটা নির্ধারিত সময়ের থেকে 5 দিন পর্যন্ত দেরি করে শুরু বা শেষ করলেও পুরো ফেস্টের ডেডলাইন পিছিয়ে যাবে না। এই ফ্লোট জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এটা ম্যানেজারদের রিসোর্স ব্যবহারে নমনীয়তা দেয়। যেমন যদি ক্রিটিক্যাল পাথের কোনো কাজে লোকবল কম পড়ে, তাহলে নন ক্রিটিক্যাল কাজ, মানে যেখানে ফ্লোট আছে, সেখান থেকে লোক সরিয়ে এনে জরুরি কাজটা সময়মতো শেষ করা যেতে পারে। মজার ব্যাপার হলো, শুধু ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করাই নয়, কোথায় কোথায় ফ্লোট আছে সেটাও জানা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। এটা একটা বাফারের মতো কাজ করে। বিভিন্ন ধরনের ফ্লোট আছে, যেমন টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট, তবে মূল ধারণাটা একই, নমনীয়তা। বাহ, এটা তো দারুণ কাজের জিনিস। কিন্তু যদি উল্টোটা হয়, ধরুন টেকফেস্টের ডেটটা এগিয়ে আনতে হলো পরীক্ষার রুটিনের জন্য বা অন্য কোনো কারণে, মানে প্রজেক্টটা আরও তাড়াতাড়ি শেষ করার দরকার পড়ল, তখন কি করা হবে? সব তো প্ল্যান করা আছে। খুব ভালো প্রশ্ন। এই পরিস্থিতির জন্য একটা কৌশল আছে, যাকে বলে ক্র্যাশিং। ক্র্যাশিং মানে হলো প্রজেক্টের মোট সময় কমানোর জন্য ক্রিটিক্যাল পাথের কিছু কাজের সময়সীমা জোর করে কমানো। এটা সাধারণত করা হয় অতিরিক্ত রিসোর্স ব্যবহার করে, যেমন বেশি লোক নিয়োগ করে, ওভারটাইম করিয়ে বা আরও ভালো যন্ত্রপাতি ব্যবহার করে। যেমন আমাদের টেক ফেস্টের স্টেজ তৈরির কাজটা যদি ক্রিটিক্যাল পাথে থাকে আর সময় কমাতে হয়, তাহলে হয়তো দিনের পাশাপাশি রাতেও কাজ করার জন্য অতিরিক্ত লোক আর লাইটের ব্যবস্থা করতে হবে। অবশ্য এতে প্রজেক্টের খরচ বেড়ে যাবে। এটাই হলো কস্ট টাইম ট্রেড অফ, মানে সময় বাঁচাতে গেলে খরচ বাড়বে। ক্র্যাশিং করার সময় খুব সাবধানে হিসেব করতে হয় কোন ক্রিটিক্যাল কাজটা ক্র্যাশ করলে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি সময় বাঁচানো যাবে। সব কাজ ক্র্যাশ করা লাভজনক বা সম্ভব নাও হতে পারে। তাহলে প্রজেক্টের সময় কমাতে হলে অবশ্যই ক্রিটিক্যাল পাথের কাজগুলোর ওপরেই আগে নজর দিতে হবে, তাই না? নন ক্রিটিক্যালগুলো কমিয়ে লাভ নেই। হ্যাঁ, একদম। কারণ নন ক্রিটিক্যাল কাজগুলোর সময় কমালে প্রজেক্টের মোট সময় সাধারণত কমে না, যদি না তাদের ফ্লোট শেষ হয়ে গিয়ে তারাও ক্রিটিক্যাল হয়ে যায়। তাই প্রজেক্টের সময় কমাতে হলে কোন কাজগুলোর সময় কমানো সবচেয়ে জরুরি? অবশ্যই ক্রিটিক্যাল পাথের কাজগুলো। দারুণ। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা যদি একটু গুছিয়ে নিই, মানে রিক্যাপ করি আর কি।
সিপিএম আর পট দুটোই প্রজেক্টকে ছোট ছোট অ্যাক্টিভিটিতে ভাগ করে, তাদের মধ্যেকার ডিপেন্ডেন্সি বুঝতে সাহায্য করে। নেটওয়ার্ক ডায়াগ্রাম এই পুরো জিনিসটাকে ছবির মতো করে দেখায়। সিপিএম ব্যবহার হয় যখন কাজের সময় মোটামুটি নিশ্চিত, আর পট ব্যবহার হয় যখন সময় অনিশ্চিত, যেখানে আমরা ওই TE = A + 4M + B / 6 ফর্মুলা ব্যবহার করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা, যেটা নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘ পথ এবং যার কাজগুলোর কোনো ফ্লোট বা ছাড় নেই, মানে জিরো ফ্লোট। এই ক্রিটিক্যাল পাথই প্রজেক্টের ন্যূনতম সময় নির্ধারণ করে। অন্যদিকে ফ্লোট থাকা কাজগুলো আমাদের নমনীয়তা দেয় রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে। আর যদি প্রজেক্টের সময় কমানোর দরকার পড়ে, তখন আমরা ক্রিটিক্যাল পাথের কাজগুলোকে ক্র্যাশ করার কথা ভাবতে পারি, যদিও তাতে খরচ বাড়তে পারে। মনে রাখার জন্য তাহলে ক্রিটিক্যাল পাথ দীর্ঘতম পথ জিরো ফ্লোট, আর পার্টের ওই ফর্মুলাটা T A + 4M + B / 6। এই বেসিক ধারণাগুলো মনে রাখলে অনেক সুবিধা হবে, তাই না? অবশ্যই। আর এটা মনে রাখতে হবে, এই কনসেপ্টসগুলো কিন্তু শুধু একাডেমিক বা পরীক্ষার জন্য নয়, এগুলো খুবই প্র্যাকটিক্যাল। আজকের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে এজাইল বা স্ক্রাম মেথোডোলজি ব্যবহার হয়, সেগুলোর মূলেও কিন্তু এই ধরনের প্ল্যানিং, টাস্ক ব্রেকডাউন আর প্রায়োরিটি ঠিক করার ধারণাই রয়েছে। যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, কোনো স্টার্টআপ চালানো, এমনকি ব্যক্তিগত বড় কোনো পরিকল্পনাতেও এই কৌশলগুলো দারুণ কাজে লাগে। শিডিউলিং, রিসোর্স ভাগাভাগি করা, ঝুঁকি মূল্যায়ন করা, এই দক্ষতাগুলো সর্বত্র প্রয়োজনীয়। যে কোনো জটিল সমস্যাকে মন্তিকভাবে ভেঙে বিশ্লেষণ করা, নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা, ডেডলাইন মেনে চলা এবং সর্বোপরি একজন ভালো ইঞ্জিনিয়ার ও টিম লিডার হয়ে ওঠা অনেক সহজ হয়। এটা শুধু একটা সেমিস্টারের বিষয় নয়, এটা একটা জীবনব্যাপী দক্ষতা, মানে লাইফ লং স্কিল। বিশেষ করে সিএসসি ছাত্রদের জন্য, যেখানে প্রতিনিয়ত নতুন টেকনোলজি আসছে, সেখানে এই ধরনের ফান্ডামেন্টাল প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা শক্ত ভিত তৈরি করে দেয়। তাই শেখাটা চালিয়ে যেতে হবে। ঠিক। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা দেখলাম সিপিএম আর পিইআরটি কিভাবে পরিকল্পিত কাজ আর পরিচিত ঝুঁকি সামলাতে সাহায্য করে। কিন্তু যখন কোনো প্রজেক্টের মাঝপথে সম্পূর্ণ অপ্রত্যাশিত, অচেনা কোনো সমস্যা বা যাকে বলে আননোনস এসে পড়ে, তখন এই গোছানো পদ্ধতিগুলো কতটা কার্যকর থাকে বা সেগুলোকে তখন কিভাবে মানিয়ে নিতে হয়? এখানেই হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আর বিচক্ষণতার আসল পরীক্ষা। এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে।